আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আপনাদের সাথে সকলেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, আর বিশেষ করে এটা এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এছাড়াও হচ্ছে অন্যান্য বোর্ডে কিন্তু এই কোয়েশ্চেন থেকে আপনার এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন করে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা হয়তো টাইটেল এবং ডেসক্রিপশন দেখেই বুঝে গেছেন। আজকে হচ্ছে আমরা রেখার ঢাল এবং হচ্ছে রেখার ঢালের বেসিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এই টপিকের মধ্যে অবশ্যই আমরা সংজ্ঞা এবং সূত্র এবং পাশাপাশি হচ্ছে প্রকারভেদ, এই তিনটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনেক সময় আপনাদের এগুলো জ্ঞানমূলক অনুধাবন কোয়েশ্চেনগুলোতে কিন্তু চলে আসে। আর তাছাড়া বিশেষ করে প্রকারভেদটা আপনাদের ম্যাথমেটিক্যাল টার্মসের জন্য এবং চিত্রের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ক্লাসটা ইম্পর্টেন্ট রয়েছে, তো না টেনে অবশ্যই হচ্ছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে ওইটার উপরে ভিন্ন ভিডিও তৈরি করা। ওকে, আচ্ছা, তো আমরা শুরুতেই জেনে নেই যে রেখার ঢালের যে সংজ্ঞাটা, এটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো রেখার ঢালের সিম্পল ভাবে সংজ্ঞাটা হচ্ছে যে সাধারণত কোনো রেখার, আর এছাড়াও হচ্ছে বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের সংজ্ঞা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এক এক বইতে এক এক ভাবে লেখা আছে। তো আপনি যেভাবে লেখেন না কেন আপনার জন্য মানে ঠিক হবে, ঠিক আছে। বাট আমার কাছে এই সংজ্ঞাটাই সবচেয়ে বেশি সহজ লেগেছে, তো আমার কাছে আমি এটাই নোট ডাউন করে রাখছি। ওকে, আচ্ছা, তো সংজ্ঞাটাতে বলা হচ্ছে যে সাধারণত কোনো রেখার অধীন এবং স্বাধীন এই দুইটা চলকের পরিবর্তনের যে অনুপাত মানে তো আমরা সকলেই জানি, অনুপাত মানে হচ্ছে ভাগফল। ওকে, অর্থাৎ অধীন এবং স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাতকেই সিম্পল ভাবে বলা যাচ্ছে যে রেখার ঢাল। ওকে, আচ্ছা, তো কোন রেখার অধীন এবং স্বাধীন চলকের পরিবর্তনের অনুপাতকে রেখার ঢাল বলা হচ্ছে। আর সিম্পল ভাবে আমরা যদি কোনো এক্সাম্পল দিই, এক্সাম্পলে বুঝতে পারছি। আচ্ছা, যে রেখার ঢালের সিম্পল ভাবে একটা উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা অধীন চলক এবং স্বাধীন চলকের উদাহরণ কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলছি। অর্থাৎ এই যে সমীকরণটা আছে, সমীকরণটাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডি ইকুয়াল টু 9 - 2p। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু অধীন এবং স্বাধীন চলক দুইটার ব্যাপারে একটু ক্লিয়ারেন্স দিয়ে দেই। অধীন চলক হচ্ছে যেটা পরের উপর, অর্থাৎ অন্যান্য গণিতের রাশির উপর নির্ভরশীল, সেগুলোকে বলা হচ্ছে অধীন চলক। ওকে, আর স্বাধীন চলক হচ্ছে যে নিজেই মান গ্রহণ করতে পারে, সেগুলোকে বলা হচ্ছে স্বাধীন চলক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর তাছাড়া হচ্ছে এই টাইপের ম্যাথ তো অনেক করেছেন আপনারা হচ্ছে গত ক্লাসগুলোতেও, যেমন হচ্ছে 9, 10, তারপরে হচ্ছে 8, 7, এগুলোতে হচ্ছে আপনারা এই টাইপের ম্যাথ তো, চলকের ম্যাথ তো অনেক করছেন, তাই না? আচ্ছা, চলক এবং সমীকরণের। আচ্ছা, তো এখন দেখেন আমরা এই সমীকরণটা কেন দেওয়া হয়েছে। সমীকরণটা ইজিলি দেওয়া কারণটা হচ্ছে আপনার যাতে ইজিলি আমি স্বাধীন চলক এবং অধীন চলকটা বুঝতে পারি। যেমন দেখেন, স্বাধীন চলকটা আমরা সিম্পল ভাবে পি কে বলতে পারি। কেন? কারণ এখানে পি এর যদি মান ধরি তাহলে অবশ্যই আমরা ডি এর মানটাও কিন্তু পেয়ে যাব। ওকে, তো এই জন্য ডি এর যে মান, এটা অবশ্যই কি পি এর উপর নির্ভরশীল। আর পি এখানে কি স্বাধীন চলক, এবং অধীন চলকটা কি? অধীন চলকটা হচ্ছে ডি। ওকে, ওকে, তো এই দুইটা চলকের যে পরিবর্তনের অনুপাত, সেটাকে বলা হচ্ছে সিম্পলি রেখার ঢাল। ওকে, আচ্ছা, তো আশা করি রেখার ঢালের সংজ্ঞা এবং হচ্ছে ক্লিয়ারেন্স দুইটাই হচ্ছে আপনারা পেয়ে গেছেন। আচ্ছা, এখন আসতেছি যে সূত্রতে হচ্ছে আমাদের রেখার ঢালের সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি সৃজনশীল নাও হয়, তারপরেও হচ্ছে এটা অনেক সময় এমসিকিউতে কিন্তু চলে আসে। আচ্ছা, তো রেখার ঢালের সূত্রটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে, আর এই যে ত্রিভুজের যে চিহ্নটা আছে সেটা সিম্পল ভাবে ডেল বলা হচ্ছে এটাকে। আর অবশ্যই উপরে থাকবে অধীন চলকের পরিবর্তন এবং স্বাধীন চলকের পরিবর্তন, ঠিক আছে। এই ডেলের যে ক্যালকুলেশন, এগুলো কিভাবে হবে সমস্যা নেই, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, কারণ পরবর্তী ক্লাসটাই থাকবে আমাদের রেখার ঢাল নির্ণয়। ওকে, আচ্ছা, তো মোটামুটি এই সূত্রটা জাস্ট মুখস্থ করে রাখলেই হবে, ঠিক আছে। উপরে অধীন চলকের পরিবর্তন থাকবে, নিচে স্বাধীন চলকের পরিবর্তন থাকবে। আচ্ছা, তো এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে ভিডিওর, সেটা হচ্ছে রেখার ঢালের প্রকারভেদ। ওকে, রেখার ঢাল সাধারণত ভাবে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থনীতিতে রেখার ঢাল তিন ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক রেখার ঢাল, যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা সিম্পলি ভাবে হচ্ছে কি, এটা আমাদের ভ্যালু আসবে প্লাসে। ওকে, অর্থাৎ ধনাত্মক রেখার, অর্থাৎ ধনাত্মক সংখ্যা থাকবে এখানে,
সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা কি ধনাত্মক রেখার ঢাল। আচ্ছা, দেন আবার আরেকটি রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক রেখার ঢাল। এটা সিম্পল ভাবে আপনারা লেখাতেই বুঝতে পারছেন, এটা হচ্ছে কি মাইনাস ভ্যালুতে আসবে। আর সবার লাস্টে আছে শূন্য রেখার ঢাল। ঠিক আছে, শূন্য রেখার ঢালের ভ্যালু অবশ্যই কি থাকবে, 0 থাকবে। ওকে, এই অবস্থাটাকে, হ্যাঁ, অর্থাৎ তিনোটারই ভ্যালু কি আসবে সেটাও আমি পাশে লিখে দিছি। আর শূন্য রেখার ঢালটা আপনাদের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না, বাট প্রথম দুইটা থেকেই ইম্পর্টেন্ট বেশি, কারণ সৃজনশীল যদি এই টপিক থেকে আসেও তাহলে এই দুইটা থেকেই আসতে পারে। হ্যাঁ, হয় ধনাত্মক রেখার ঢাল নির্ণয় করতে হবে আপনাকে, অথবা ঋণাত্মক রেখার ঢাল নির্ণয় করতে হবে, সমস্যা নেই। ওকে, সো আজকে রেখার ঢাল এবং সূত্র এবং প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। আজকে ক্লাস তাহলে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক রেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টি সম্পর্কে জানবো। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 9 এর ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। ওকে।